আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফারিস ভাই কিছুদিন থাকবেন না এবার? দেখি। আপনি কতদিন বাদে এসেছেন বলেন তো? জানেন আমরা আপনাকে কতটা মিস করি। আপনি এখন আর আসেন না কেন ফারিস ভাই? ব্যস্ত থাকি। সোনিয়া আরো প্রশ্ন করতে যাবে তার আগে ফারিস ফাইজাকে জিজ্ঞেস করে, মুস্কান কোথায়? তাজমহল জবাব দিল, ও ঘুমাচ্ছে, তাই আমি ডাক দেইনি। থাকুক, ঘুমাক একটু, ক্লান্ত মেয়েটা। শর্মিলা মুখ মুচড়া দিলেন, এমন লাজুক বউ আমি জীবনে দেখি নাই বাপ। একটু সফর করতে না করতেই বিছানায় পড়ে গেছে। বলি সারা রাত কি ট্রাক চালাইছিল যে এখন মরার মতো পইরা ঘুমাইতেছে? ফারিস কেসে উঠল। সোনিয়া তড়িঘড়ি করে ফারিসকে পানির গ্লাস এগিয়ে দিল। আপনি ঠিক আছেন তো ফারিস ভাই? যেমন ওর থেকে কনসার্ন আর কেউ নেই। ফারিস মাথা নাড়ালো। খাওয়া শেষ তার। উঠে যেতে নিলে তাজমহল ডেকে বলল, 1 মিনিট দাঁড়াও, মুস্কানের খাবারটা নিয়ে যাও। সারা রাত না খেয়ে থাকলে আরো দুর্বল হয়ে পড়বে। ফারিস রুমে এসে দেখে মুস্কান বেঘরে ঘুমাচ্ছে। সে হাতের খাবারটা টেবিলের উপর রেখে দরজা লাগিয়ে ফেলল। ঘড়িতে টাইম রাত 12টা। গ্রামের মানুষ আরো আগে ঘুমে কাদা। ফারিস গিয়ে নিঃশব্দে মুস্কানের পাশে বসল। মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় ডাকলো, মুস্কান ওঠো, খেয়ে তারপর ঘুমিও। মুস্কান উঠল না, বরং একটু নড়ে চড়ে ফারিসের কোমর পেঁচিয়ে শুয়ে থাকলো। ফারিস এবার ডাকার তাগিদা বাড়ালো, মুস্কান আমি ডাকছি তো তোমাকে। মুস্কান ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আমি খাবো না এখন। এসব বললে চলবে না, ওঠো। তাকে তা উঠতে না দেখে জোর করে টেনে বিছানায় বসালো। মুস্কানের বিরক্তিতে নাক ফুঁসে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ঘুমোতে কেন দিচ্ছেন না? ফারিসের শীতল কণ্ঠ, খেয়ে ঘুমাও, তোমাকে বারণ করিনি আমি। ঠিক আছে, আপনি খাইয়ে দিন, আমার এখন উঠে নিজের হাত খেতে ইচ্ছে করছে না। ফারিস হাসলো, ফিসেল স্বরে বলল, তুমি কিন্তু দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছ মুস্কান। মুস্কানের ভাব নিয়ে বসে রইল। মুস্কানকে খাইয়ে লতিফাকে দিয়ে প্লেট পাঠিয়ে দিয়েছে ফারিস। লাইট নিভিয়ে সেও মুস্কানের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মুস্কানের নড়াচড়ার জন্য পারছে না। খাওয়ার পর ঘুম পুরোপুরি ভেঙে গেছে মুস্কানের, যার জন্য এখন এমন হাঁসফাঁস করছে। ফারিস ধমক দিল, এত নড়ানড়ি করছো কেন? চুপচাপ ঘুমাও। মুস্কান নিয়ে যাওয়া কণ্ঠে বলল, ঘুম আসছে না। এতক্ষণ ঘুমানোর জন্য ছটফট করে এখন ঘুম আসছে না। আপনিই তো ভাঙালেন। ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বুঝে থাকো, ঘুম এসে যাবে। মুস্কান বিড়াল ছানার মতো গুটি মেরে ফারিসের বুকে এসে শুলো। চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখলো ফারিস চোখ বুজে তার চুলে হাত বোলাচ্ছে। মুস্কানের ঠোঁট নিষ্পিস করছে ফারিসের চাপ দাড়ি মাখা গালটা ছুঁয়ে দিতে। সে তার ঠোঁটের ইচ্ছা পূরণ করলো। টুপ করে ফারিসের গালে একটা চুমু খেয়ে বসলো। সাথে সাথে ফারিসের গম্ভীর স্বর শোনা গেল, ঘুমাবে নাকি চুমুর পারফরমেন্স শুরু করব? মুস্কান লজ্জা পেয়ে জলদি চোখ বুজে ফারিসের বুকে ঘাপটি মেরে শুলো। মুস্কি হেসে ফারিস নিজেও মুস্কানের মাথায় চুমু দিয়ে তাকে নিবিড়ভাবে বুকে টেনে ধরল। ঝলমলের সকাল, বাইরে থেকে ভেসে আসছে কোলাহলের শব্দ। বাবুর্চিরা রান্না করছে। প্রতি বছর ফারিসের নানার মৃত্যুবার্ষিকীতে খুব বড় করে আয়োজন করা হয়। গ্রামের অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়। উঠানে প্যান্ডেল করা হয়েছে বড় সড়ো। সেখানে সারি সারি টেবিল সাজানো হচ্ছে। ছোট মামা রাসেলের পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে ফারিস। ঘেমে নিয়ে তার শার্ট একদম ভিজে গেছে। মুস্কান ফাইজার সাথে ছাদে উঠেছিল। ছাদ থেকে বাড়ির আশপাশটা খুব সুন্দর দেখায়। সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক পরিবেশ। বাতাসও আছে বেশ। মাথায় ঘোমটা টেনে তীক্ষ্ণ নজরে চেয়ে আছে মুস্কান ফারিসের দিকে। ফারিসের পাশে সোনিয়া মেয়েটা দাঁড়িয়ে। পরনে একটা ছেঁড়া ফাটা লেডিস প্যান্ট আর হাঁটুর উপর পর্যন্ত পরা টপস। গলার স্কার্ফটাও তেমন লং নয়।
ছাদ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা নিজে থেকে বারবার ফারিসের সাথে কথা বলতে চাইছে। একটু পরপর চুল ঠিক করছে, মুস্কি মুস্কি হাসছে। ফারিসের চেহারায় প্রবল বিরক্তি। মুস্কানের নিজেরও ভালো লাগছে না মেয়েটাকে। এমন নির্লজ্জ কেন? দেখতে পারছে না উনি যে বিরক্ত হচ্ছেন। ফারিস রাসেলের সাথে কথা বলছিল, এর মাঝে সোনিয়া বলে, ফারিস ভাই, আপনি তো খুব ঘেমে গেছেন। আমি কি আপনার জন্য লেবুর শরবত বানিয়ে আনবো? খেলে শান্তি পাবেন। ফাইজা মুখ ভেঙচিয়ে বলল, দেখেছো ভাবি, সোনিয়া আপু কেমন নিজে উজি উজি ভাইয়ার সাথে কথা বলছে? পারি না একেবারে ভাইয়ার কোলে উঠে যায়। ঢং। চলো ফাইজা, আমরা ওখানে যাই, তোমার ভাইয়ের কাছে। ফাইজার সাথে সাথে নাকচ করলো। পাগল নাকি? ওখানে কত ছেলে মানুষ দেখেছো? ঠ্যাং গুড়িয়ে দেবে ভাইয়া যদি তোমাকে আর আমাকে ওখানে দেখে। আমাকে আগে ভাগেই নিষেধ করে দিয়েছে, আজকে যেন বিকেলের আগে কোনোভাবেই উঠানে পা না রাখি। তোমাকে নিয়ে তো আরো আগে না। মুস্কান আর কিছু বলল না। ওখানে আসলেই অনেক ছেলে মানুষ, কিন্তু তার এই সোনিয়া মেয়েটাকে কেন যেন সহ্য হচ্ছে না। তুমি সোনিয়া আপুর জন্য ওখানে যেতে চাইছো তাই না ভাবি? ফাইজাই কথায় তার দিকে ঘুরে মুস্কান। ফাইজা তার ভাবির কাজ জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না ভাবি, ভাইয়া সোনিয়া আপুকে একদমই দেখতে পারে না। সে যতই গায়ে পড়ে কথা বলতে আসুক না কেন, ভাইয়া পাত্তাই দেয় না এই মেয়েকে। দেখো না, কখন থেকে শরবত আনবে নাকি জিজ্ঞেস করছে, কিন্তু ভাইয়া কথাই বলছে না। মুস্কান জোরপূর্বক হাসে। আসলে মেয়েটার সাথে কোনো কথা বলছে না ফারিস। ঠান্ডা পানি দিয়ে বড় এক জগ লেবুর শরবত বানিয়ে লতিফার হাত দিয়ে উঠানের দিকে পাঠিয়ে দিল মুস্কান। শুধু তো ফারিসের জন্য বানালে চলবে না, ওখানে ছোট মামা সহ আরো অনেকেই আছে। সকলেই গরমে ক্লান্ত হয়ে আছে, খেলে সকলেরই খাওয়া প্রয়োজন। লতিফা গিয়ে ফারিসের হাতে শরবতের জগ আর গ্লাস দিল। ভাবি মনে পাঠাইছে সকলের জন্য। ফারিস স্মিত হাসে। লতিফার হাত থেকে জগটা নিয়ে বলে, তোমার ভাবি মনিকে গিয়ে বলো ধন্যবাদ। সোনিয়া এটা দেখে রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেল। বরাবরের মতো এইবারও পাত্তা দিল না ফারিস। বয়স কম হলে কি হবে, আজ তো শিয়ানা কিভাবে ছেলে পটাতে হয় পেট থেকে বের হয়েই শিখে গেছে। ফারিস ভাইকে কত সুন্দর নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। ধূর্ত মেয়ে মানুষ কোথাকার। বিছানায় বসে ফোনে গেম খেলছিল মুস্কান। হঠাৎ সোনিয়া তার রুমে এসে উপরোক্ত কথাগুলো বলে। মুস্কান মেয়েটার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গেমস খেলতে লাগলো। সোনিয়া এবার ফুঁসে উঠল, উঁচু স্বরে বলল, এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? মুস্কান নির্বিকার ভাবে বলল, অবশ্যই শুনতে পারছি, হাটকাল নই আমি। এমনিতেই মুস্কানের উপর রেগেছিল সোনিয়া। এখন মুস্কানের এহেমো কথায় রাগ যেন আরো তুঙ্গে উঠে গেল। দাঁত কিড়মিড়িয়ে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাবা মা শিক্ষা দেয়নি তোমায়, বেয়াদব মেয়ে। এবার মুস্কানও খেপে গেল। হাতের ফোনটা বিছানার উপর ধপ করে ফেলে বলল, একদম বাবা মা তুলে কথা বলবেন না আপু। কার শিক্ষা কেমন সেটা তার ব্যবহারেই বোঝা যায়। আপনি যে কত ভালো শিক্ষা গ্রহণ করেছেন সেটাতে আপনার আচরণের শোভা পাচ্ছে। কি বললে তুমি? আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো? এত বড় সাহস তোমার, খ্যাত মেয়ে একটা। দেখুন আপু, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনাকে তো আমি ঠিক করেই চিনিই না। আপনি শুধু শুধু কেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন? একদম চুপ থাকবি গেও মেয়ে। নেহাত তোর দাদা ফারিস ভাইকে জোর করেছিল তোকে বিয়ে করার জন্য, না হলে ফারিস ভাইয়ের মতো স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে তোর মতো খ্যাতকে কখনোই বিয়ে করতো না। বিয়ে করতো আমার মতো সুন্দরী মডার্ন একটা মেয়েকে। মুস্কানের চোখ ভিজে যায়। এভাবে অপমান তাকে কেউ কখনো করেনি। সে চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু। আপনি কখন থেকে আমাকে আজে বাজে কথা বলে যাচ্ছেন? ও, তুই এখন আমাকে ভদ্রতা শিখাবি? সোনিয়া চিল্লাচিল্লিতে কিয়া আর শিরিন দৌড়ে রুমে আসে। শিরিন বলে, কি হয়েছে? সোনিয়ার সাথে সাথে জবাব দিল, ফারিস ভাইয়া তো বেয়াদব একটা মেয়েকে কি করে বিয়ে করলো? যেই মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আমি ওর বড় বোনের মতো, আর আমার সাথে কিভাবে তর্ক করছে। কিন্তু আমরা তো তোর তর্ক শুনে এখানে ছুটে এসেছি সোনিয়া, মুস্কানের গলা তো শুনিনি। সোনিয়া নাকি সুরে বলল, হ্যাঁ, তোরা তো আমার দোষটাই দেখবি। এই বাড়িতে সবাই তো শুধু আমার দোষটাই দেখে। মা ছাড়া তোরা কেউই তো আমাকে সহ্যই করতে পারিস না। কাল সাপ মনে করিস। মুস্কান কি এমন বলেছে তোমায়
যার জন্য তুমি এভাবে নাকের জলে চোখের জলে এক করে ফেলেছো। ও তো তোমাকে ঠিক করে চেনেও না। আপনি চুপ করুন। ঠিক তখনই ফারিস রুমে ঢুকে তার সারা শরীর ঘামে চুপচুপ করছে। সে মুস্কানের কাছে গিয়ে তার ওড়নার মাথাটা দিয়ে নিজের মুখের ঘামটুকু মুছে নেয়। থমথমে স্বরে বলে, কি হয়েছে এখানে? এই ঘরে এত ভিড় কেন? ফারিসকে মুস্কানের ওড়না দিয়ে মুখ মুছতে দেখে সোনিয়া যেন আরো জ্বলে উঠল। খিটখিটিয়ে বলল, আপনার বউ আমার সাথে বেয়াদবি করেছে ফারিস ভাই। ফারিস ভুরু কুচকে তাকায় মুস্কানের দিকে। মুস্কানের সাথে থাকতে দুদিকে মাথা নাড়ায়, তার মানে কিছুই করেনি। ফারিস বুকের উপর হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে, তা কি বেয়াদবি করেছে আমার বউ? সোনিয়া ফাঁকা ঢুক গেলে। ফারিস যে এখন এই রুমে আসবে এটা সে ভাবতে পারেনি। ফারিসকে বাইরে ব্যস্ত দেখে সোনি এসেছিল মুস্কানকে অপমান করতে, কিন্তু কে ডেকে এনেছে ফারিসকে? দরজার বাইরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লতিফা। একটু আগে সে গিয়ে ফারিসকে ডেকে এনেছে। সোনিয়াকে মুস্কানের ঘরে ঢুকতে দেখে সে পিছু নিয়েছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মুস্কানকে বলা প্রতিটা কথা শুনেছে, আর সাথে সাথে সেগুলো গিয়ে ফারিসকেও বলেছে। এবার অপমান করুক তার ভাবিমণিকে, দেখুক কিভাবে করে। শয়তান মেয়ে। সোনিয়াকে কিছু বলতে না দেখে ফারিস আবার প্রশ্ন করল, কি হলো, কিছু বলছো না কেন? কি করেছে মুস্কান? সোনিয়া আমতামতা করে, কি বলবে বুঝতে না পেরে যা মুখে আসে তাই বলে দেয়। সে আমাকে বেয়াদব বলেছে। তো ভুল কি বলেছে? তুমি তো বেয়াদবি। অপমানে সোনিয়ার মুখ তবদা লেগে যায়। মুস্কান সাথে সাথে নাকচ করে, আমি মোটেও ওনাকে বেয়াদ্দব বলিনি। সোনিয়া তেতে ওঠে, এই মেয়ে, একদম মিথ্যা বলবে না। মিথ্যে আমি নই, আপনি বলছেন। স্টপ। ফারিসের গর্জনে দুজনই চুপ হয়ে গেল। ফারিস মুস্কানকে উদ্দেশ্য করে বলে, আমি শাওয়ার নিব, যাও গিয়ে আমার পোশাক বের করে দাও। কিন্তু আমি তো কিছু। ফারিস আবার ধমকে উঠল, তোমাকে কি বলেছি শুনতে পাওনি? মুস্কান টলতে টলতে ব্যাগ খুঁজতে লাগলো। অভিমানে তার চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি টইটম্বর। আলগোছে সে ব্যাগ থেকে ফারিসের জামা কাপড় বের করতে লাগলো। সোনিয়া তো ভীষণ খুশি। ফারিস মুস্কানকে ধমক দিয়েছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ফারিসের কর্কশ কণ্ঠে সেও কেঁপে উঠল, এই রুমে কি করছো তুমি? আমার বউকে অপমান করার সাহস কি করে হলো তোমার? তুমি বলে দিবে আমি কাকে বিয়ে করব আর কাকে করব না? আমার স্ত্রীকে খ্যাত বলার তুমি কে? এক থাপ্পড়ে নাক মুখ ছিটিয়ে ফেলবো বেয়াদব মেয়ে। আমার বউয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। গেট লস্ট। সোনিয়া কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে গেল। তার পেছন পেছন কি আর শিরিনও চলে গেল। এবারে সবাই জানে সোনিয়া ফারিসের জন্য কতটা ডেসপারেট। ফারিস আসবে শুনে সোনিয়া আগে ভাগেই হোস্টেল থেকে ছুটি নিয়ে চলে এসেছে। সোনিয়ার মা শারমিন তাজমহলের সাথে ফারিস আর সোনিয়ার বিয়ে নিয়েও কথা বলেছিল। সোনিয়ার বাবাকে দিয়েও কথা বলিয়েছিল। ভাইয়ের কথায় তাজমহল একটু একটু রাজি হলেও স্বামীর নারাজিতে আর আগাতে সাহস পায়নি। জহির কখনোই তার শ্বশুরবাড়ি থেকে ছেলের জন্য মেয়ে নিতে রাজি না। আর মূল কথা, ফারিস এই মেয়েটির নাম পর্যন্ত শুনতে পারত না। বিয়ে করবে তো দূরের কথা। ফারিস শাওয়ার নিয়ে এসে দেখে মুস্কান ওপাশ ফিরে কাঁধ হয়ে শুয়ে আছে। সে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করে, মুস্কান কথা বলে না। ফারিস আবার বলল, মুস্কানকে তাও কিছু বলতে না দেখে সে যেই দিকে কাত হয়ে আছে ওই দিকে গিয়ে দাঁড়ায়। তোমাকে কিছু বলছি তো আমি। মুস্কান ফারিস এবং ফারিসের কথা দুটোকেই অগ্রাহ্য করে অপর পাশ ঘুরে শোয়। ফারিসের মেজাজ এবার তুঙ্গে। মুস্কানকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তার উপর ঝুঁকে বলে, Why are you ignoring me? ফারিসের দুই হাত মুস্কানের দুই বাহু শক্ত করে চেপে ধরে। তার ছোট ছোট ভেজা চুল থেকে টুপটাপ পানি মুস্কানের মুখে পড়ছে। মুস্কান ভীতু চোখে ফারিসের দিকে তাকায়, ব্যথাতুর কণ্ঠে বলে, আমার হাতে লাগছে। লাগুক, আমাকে ইগনোর কেন করছো সেটা বলো। আমি ইগনোর করলেই কি? আপনার তো পাত্তা দেওয়ার মানুষ আছেই। প্রত্যেক জায়গায় একটা করে অঙ্গনা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই আপনার অঙ্গনারা এসে আমাকে তাদের রূপের কীর্তন শুনিয়ে যায়। তাদের প্রেমিক পুরুষকে বিয়ে করার অপরাধে পারে না আমাকে খেয়ে ফেলে। মাঝে মাঝে তো মনে হয়। আর কিছু বলতে পারে না মুস্কান। ফারিস তার ঠোঁট দ্বারা মুস্কানের দুই ঠোঁট আটকে ধরে। মুস্কান ছোটার জন্য ছটফট করে, কিন্তু ফারিস শক্তি দিয়ে তার দুই হাত চেপে ধরে রাখে।
দীর্ঘ সময় চুম্বনের পরে মুস্কানের লাল হয়ে যাওয়া ঠোঁটটা মুছে দিতে দিতে বলে, যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। আপনি? আর একটা কথা বললে সারা দিনের জন্য তোমার ঠোঁটের অবস্থা রফা দফা করে দিব। জলদি যাও। মুস্কান ফারিসকে নিজের উপর থেকে ঠেলা মেরে সরিয়ে উঠে বসতে বসতে বলল, অসভ্য। বলো তো অসভ্যতা আমি শুরু করি? মুস্কান রাগী এক্সপ্রেশন দেখিয়ে কাপড় নিয়ে শাওয়ারে চলে যায়। শাড়ি পরেছে মুস্কান। শর্মিলা বেগম অনেকের সাথে মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয় নাতির বউ বলে কথা। এমনিতে যতই কথা শোনাক না কেন, প্রতিবেশীদের কাছে মুস্কানের বেশ প্রশংসা করছেন তিনি। মুস্কানও সকলের সাথে মিষ্টি হেসে কথা বলছে, সালাম দিচ্ছে। শর্মিলা বেগমের মনটা আজ ভীষণ খারাপ। প্রিয় স্বামীর কথা বড্ড মনে পড়ছে আজকে। মন খারাপ তাজমহল, কায়ুম, রাসেলেরও। সকলেই তাদের আব্বার স্মৃতিচারণ করছে। বিকেলের মধ্যেই সকল মানুষদের খাওয়া দাওয়া পাঠ চুকে যায়। সন্ধ্যার দিকে ফারিস এসে নানিজানের মন ভালো করার জন্য একটা প্ল্যান করে। সেই প্ল্যানে সামিল হয় ফাইজা, মুস্কান, শিরিন, লতিফা, কেয়ার ছোট ভাই কিশোর ও তাদের ছোট মামা রাসেল। সোনিয়া সেই যে গাল ফুলিয়ে ফারিসের রুম থেকে বেরিয়েছে আর ফারিসের সামনে আসার সাহস করেনি। কালকে নানিজানের জন্মদিন। শর্মিলা বেগমের বয়স হওয়ায় আর জন্মদিনের আগের দিন স্বামীর মৃত্যু হওয়ায় এই দিনটিতে একেবারেই বিরক্ত শর্মিলা বেগম। যুবতী বয়সের স্বামী এই দিনটি খুব আনন্দের সাথে পালন করলেও এখন জন্মদিনের নামই শুনতে পারেন না তিনি। রাসেল একদিন কেক নিয়ে আসায় শর্মিলা বেগম মনের মাধুরী মিশিয়ে ছোট ছেলেকে বকেছেন, কিন্তু ফারিস একটা ডিফারেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছে। তার বিশ্বাস তার নানিজান কখনো তার উপর রাগ করবে না। শর্মিলা বেগমকে এটা সেটা বললে অন্য ঘরে ব্যস্ত রেখে সকলে মিলে ওনার ঘরটা সাজাচ্ছে। ফারিস তার নানাজান আর নানিজানের যৌবনকালের একটি সাদা কালো ছবি খুব বড় করে বাঁধাই করেছে। নানিজান নামাজ পড়ে বলে এই ঘরে ছবি রাখা যাবে না, কিন্তু আপাতত রেখেছে। শর্মিলা বেগমকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেলে সেটা ড্রয়িং রুমে টানিয়ে রাখবে। শর্মিলা বেগমের পুরো ঘর ক্যান্ডেল, বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে ওরা। কেক অর্ডার করেছে বড় সড়ো। ঠিক 12টা বাজার 3 মিনিট আগে ফারিস তার নানিজানের চোখ ঢেকে ঘরে নিয়ে আসে। ছবিটার সামনে দাঁড় করিয়ে চোখ থেকে হাত সরিয়ে সকলেই সারপ্রাইজ বলে চিল্লিয়ে ওঠে। এত বছর বাদে স্বামীর আর তার নিজের হাস্যোজ্জ্বল ছবি দেখে কেঁদে দেন শর্মিলা বেগম। নিজের বৃদ্ধ হাতটি আলগোছে এগিয়ে নিয়ে যান স্বামীর মুখে। পরপর 12টা বাজার সাথে সাথে সকলে হ্যাপি বার্থডে নানিজান বলে চিল্লিয়ে ওঠে। এতক্ষণে শর্মিলা বেগম পুরো ঘরটাকে খেয়াল করে। পোলাপাইনগুলো ওনার ঘর একদম আগের দিনের বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে। রাখতে গিয়েও রাগেন না তিনি, তবে ঠক ঠক আওয়াজে বলে, এই গুলাইন কি করছোস? আমারে কি ছোড়ো মানুষ পাইছোস? কায়ম এগিয়ে আসেন, মাকে জড়িয়ে ধরে বলে। পরপর রাসেল আর তাজমহল। শর্মিলা বেগম হাসেন। ছেলে মেয়েদের নিজের সাথে জড়িয়ে নেন। নাতিপুতি আর সন্তানরাই তো ওনার সব, তাদের জন্যই তো বেঁচে আছেন। ফারিসের দিকে তাকান শর্মিলা বেগম, চোখ ছোট করে বলেন, এই গুলাইন সব তোমার কাম না, আমি আগে ওই বুঝবার পারছি। ফারিস মাথা চুলকায়। বুঝে যখন গিয়েছো কেকটা কেটে নাও তাহলে। নানিজান ফারিসের কান টেনে দিয়ে হাসেন। কেক কাটার সময় সোনিয়া আর ওর মাকে বাদে সবাইকে পাশে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, বাড়ির ইন্দুর দুইটা কই? ওই গুলান রে লইয়া আইও। ওদের আমি ডেকে এসেছি আম্মাজান, এসে পড়বে এক্ষুনি। বলতে বলতে শারমিন আর সোনিয়া দরজার কাছে হাজির। শর্মিলা বেগম এবার হাসি মুখে কেক কাটতে লাগলেন। ফারিস কিছুটা দূরে দাঁড়িয়ে তার মা, নানিজান আর মামাদের দেখছে। সকলের মুখেই এখন কি সুন্দর প্রাণখোলা হাসি। একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। এভাবে কেটে গেল বেশ অনেকগুলো দিন। নানিজানের বাড়িতে কাটানো দিনগুলো তাদের খুব ভালো কেটেছে। ফাইজার মুস্কান এখন পুরোদমে পড়ায় মনোযোগ দিয়েছে। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে তাদের এক্সামের সময়। মুস্কান এখন পড়ালেখার পাশাপাশি সংসারেও মনোযোগ দিচ্ছে। তাজমহলে থেকে বেশ কয়েক পদের রান্না শিখেছে সে। মাঝে মাঝে একে সেগুলো ট্রাই করে। রান্না করতে গিয়ে কখনো হাতে তেলের ছিটে পড়েছে, তো কখনো গরম পানি, আবার কখনো তরকারি কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। তবুও হাসি মুখে করে যায়। বাবার আহ্লাদি মেয়েটাকে একসময় শ্বশুর বাড়িতে গিয়ে সবই করতে হয়। খাটে বসে একটা মোটা পেয়েছে বিল্ডিংয়ের নকশা করছে ফারিস। মুস্কান তার হাতের কফির মগটা ফারিসকে দিয়ে সে নিজেও একপাশে বই নিয়ে বসে পড়ে। আজকে একটু আগে আগেই বাসায় এসেছে ফারিস, আর এসে ফ্রেশ হয়ে খেজে কাজ নিয়ে পড়েছে।
ইদানিং কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে সে। মুস্কানকেও তেমন একটা সময় দেয় না, যার জন্য মুস্কানের মনে অভিমান জমা হচ্ছে। এই যে 10 মিনিটের মতো হয়ে যাবে সে এখানে বসেছে, কিন্তু ফারিসের কোনো হেলদোল নাই। সে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। মুস্কান দীর্ঘশ্বাস ফেলে, বইটা বন্ধ করে মাথার পাশে রেখে কাঁধ হয়ে শুয়ে পড়ে। পড়তে ইচ্ছে করছে না তার। বাঁকা চোখে একবার তাকায় ফারিস মুস্কানের দিকে। কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজটা শেষ করে। মুস্কান এখনো উল্টো দিকে ঘুরে আছে। ঘুমায়নি, কিন্তু ভুলেও ফারিসের দিকে ফিরছে না। কাজ শেষ হয়ে গেলে ফারিস মুস্কানের বইসহ নিজের কাগজপত্রগুলো সাইড টেবিলে গুছিয়ে রাখে। ঘরের লাইট নেভিয়ে জানালার পাশ থেকে পর্দা সরিয়ে দেয়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ডিরেক্ট মুস্কানের শরীরে এসে পড়েছে। মুস্কান এতটা কালো রঙের 3 পিস পরেছে। পাতলা ওড়না তার বুকের উপর ছড়িয়ে জানালা দিয়ে আসা মৃদু বাতাসে সেই ওড়না হালকাভাবে উঠছে। চুলগুলো বারবার মুখে এসে বাড়ি খাচ্ছে। কালো পরনে মুস্কানের গায়ের রং এমনিতেই উজ্জ্বল দেখায়। সেখানে চাঁদের আলোতে তার মুখটা আজ যেন একটা ফুটান্ত গোলাপ ফুল। বেশ কিছুক্ষণ ফারিস মুস্কানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মুস্কান এবার চোখ বুজে অবস্থায় সোজা হয়ে শুল। এক চোখ পিটপিট করে কিছুটা মেলতেই ফারিসের কাছে ধরা পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেও লজ্জা নিবারণ করতে পারল না। ফারিস যে এভাবে তার দিকে তাকিয়ে থাকবে এটা সে খুনাক করে টের পায়নি। মুস্কানের কাণ্ডে শব্দ করে হাসে ফারিস। পরপর বিছানায় পা উঠিয়ে ওর পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মুখ থেকে ওড়না সরিয়ে কপালের মধ্যস্থানে ঠোঁট ছোঁয়ালো। মুস্কান এখনো চোখ খুলছে না। ফারিস হাসে। মুস্কানের মুখের উপর ঝুঁকে গালে বুড়ো আঙুল ঘষে বলে, চোখ খুলো। চোখের পাপড়ি কাঁপিয়ে তাকায় মুস্কান। ফারিসের চোখে নেশা। কানের কাছে মুখ নিয়ে লোভ হয়েছে বলে, এত অভিমান কিসের? মুস্কান মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু ফারিস দেয় না। চিবুক ধরে আটকিয়ে দেয়। গলা থেকে টান মেরে ওড়নাটা সরিয়ে সেখানে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। পরপর ছোঁয়াতেই থাকে। মুস্কান কাঁপে। সারা অঙ্গ ঝিমিয়ে ওঠে। কম্পিত হাত আপনা আপনি ফারিসের চুলে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। গভীর স্বরে বলে, চলো স্বর্গ থেকে ঘুরে আসি, অভিমান একদম ভেঙে গুড়িয়ে দিব। শুক্রবার। ফারিস নেই, কিন্তু জহির তালুকদার আজকে বাড়িতে। জম্মা পড়ে এসে দুপুরের খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়ে আছেন। আর এদিকে মুস্কান আর ফাইজা শাড়ি পরে সেজেগুজে তৈরি হচ্ছে। তারা আজকে ঘুরতে যাবে। কোথায় যাবে সেটা এখনো প্ল্যান করেনি, কিন্তু জহির বলেছে দুজনকেই বিকেলের আগে রেডি হয়ে থাকতে। 2 মেয়ে নিয়ে আজ শহর ঘুরবেন তিনি। ফাইজা আর মুস্কান তো বেজায় খুশি। দুজনে মিলেই শাড়ি পরার প্ল্যানিং করেছে। এখন দুজনে মিলে সেম টু সেম শাড়ি, জুয়েলারি, মেকওভার করে তৈরি হয়ে নিয়েছে। ঝটপট বাগানে গিয়ে ছবিও তুলে নিচ্ছে কয়েকটা। তাদের ছবি তোলার মাঝে সাদা পাঞ্জাবি পরিহিত জহির তালুকদার এসে ফাইজা আর মুস্কানকে ডাকতে লাগলেন। কোথায় আমার মায়েরা, তৈরি হয়েছে? দুজনের প্রফুল্ল হেসে হ্যাঁ বলে মেয়েদের দেখে জহির গাল ভরে হাসেন। দুজনের মাথায় হাত রেখে বলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মায়েদের। ফাইজা মুস্কানও হাসে। তাজমহল পাশেই দাঁড়িয়েছিল, তার মুখে উজ্জ্বল হাসি। তিনি আদুরে গলায় বলেন, আমাকে একা রেখে যাচ্ছ? সবাই জলদি ফিরে এসো কিন্তু। ফাইজা মুখ বেঁকায়। ইস, আমরা বলেছি নাকি তোমাকে একা থাকতে? তুমিই তো যাবে না বলেছো। একটা দেব ফাজিল মেয়ে, আমি কি এখনো যাব বলেছি নাকি? তোমরা তোমাদের বাবার সাথে যত ইচ্ছে তত ঘুরে আসো, বাড়িটা ফাঁকা লাগবে তাই বলছি। জলদি আসবে। অবশ্যই তোমাদের 2 দিনের বাদে এমনিতেও শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। ফাইজা নাক ফুলায়। দেখেছো বাবা, মা নাকি 2 দিন বাদে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। আমি কিন্তু কোথাও যাব না বলে রাখলাম। তোমাদের জ্বালানোর জন্য পার্মানেন্ট এই বাসায় থেকে যাব। মেয়ের কথায় উচ্চস্বরে হাসেন জহির। আহ্লাদে সুরে বলেন, কার এত সাহস আমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে? হাত পা ভেঙে বস্তায় ভরে রাখবো না। মুস্কান আর তাজমহল মুস্কি হাসে। ফাইজা খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ঠান্ডা প্রকৃতি, বাতাসে শীতের আগমনী বার্তা। বিকেলের দিকে রাস্তার আশপাশগুলোতে বসেছে বিভিন্ন স্ট্রিট ফুডের মেলা। ফাইজা আর মুস্কান আগেই গিয়ে গুনে গুনে 4 প্লেট ফুচকা চটপটি নিয়ে বসেছে। দুজনেই ঝাল দিয়ে যত পারছে তত খাচ্ছে। জহির বারণ করলেও শুনছে না। ঝালে দুজনের চোখ লাল হয়ে উঠতে দেখে জহির গিয়ে দ্রুত আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারা দ্রুত রাস্তার পাশে ফুলের খাঁচা নিয়ে বসা
মহিলার দিকে ছুটে গেল। সেখান থেকে 2টা ফুলের মুকুট নিয়ে সেকেন্ডের মধ্যে মাথায় পরে নিল। পরপর অন্য পাশের একজন মহিলার থেকে হাত ভর্তি রেশমি চড়ে নিল। আনন্দ যেন তাদের চোখে মুখে লেপটে। জহির নিজেই মুস্কান আর ফাইজার হাতে রেশমি চুড়িগুলো পরিয়ে দিল। খুশিতে মুস্কানের 2 চোখ পানিতে ভর্তি। তার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আজকে। জহিরের নমনীয় আচরণে মুস্কান ফুফিয়ে কেঁদে দিল। এই লোকটাও তার আব্বার থেকে কোনো অংশে কম ভালোবাসছে না তাকে। নিজের মেয়েকে যতটা স্নেহ ভালোবাসা দিচ্ছে তাকেও ততটাই দিচ্ছে, বরং তাকে আরো বেশি দিচ্ছে। ফাইজার পাশাপাশি সেও যা চাইছে তাই কিনে দিচ্ছে। ফাইজার জন্য একটা জিনিস কিনলে তার জন্য সেম একই জিনিস কিনছে, কোনো ভেদাভেদ করছে না। দুজনে 2 হাত ধরে সবসময় নিজের দুপাশে রাখছে। পুরোটা বিকেল তারা এভাবেই ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে কাটিয়ে সন্ধ্যার দিকে হাতির ঝিল গেল। রাতের হাতির ঝিলের প্রকৃতি দেখে মন জুড়িয়ে গেল মুস্কানের। আলো ঝলমলে ব্রিজ, ঠান্ডা হাওয়া, টলমলে পানির উপর দিয়ে চলা ওয়াটার বাসে চড়ে কেটে গেল তাদের পুরোটা সন্ধ্যা। বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৈবাত ঘটনায় থমকে গেল 3 জন। ফুপিমণি। জিন্নাতকে দেখে ফুফুমণি বলে জোরে চিৎকার দিয়ে উঠল মুস্কান। তৎক্ষণাৎ ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়ল। মুস্কানের সাথে সাথে নেমে পড়ল জহিরও, কারণ সেও জিন্নাতকে দেখেছে। ফাইজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো ভাবি? ফুপিমণি এখানে কি করে আসবে? মুস্কান ফাইজার কোনো কথার জবাব না দিয়ে ছুটে জিন্নাতের কাছে চলে গেল। এতক্ষণে ফাইজাও দেখেছে তার ফুফুমণিকে। রাস্তার একপাশে কালো বোরকা পরে মাথায় কাপড় টেনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রিকশালা রাগান্বিত হয়ে আঙুল তুলে তুলে কি যেন বলছে। জিন্নাত মাথা নিয়ে বারবার চোখের পানি মুছছে। ফাইজা এবার ছুটে সেখানে গেল। মুস্কান জিন্নাতের কাছে গিয়ে তাকে চাপটে ধরে বলতে লাগলো, তুমি এখানে কি করছো ফুপিমণি? তোমার কি হয়েছে? জিন্নাতকে কোনো কথা বলতে না দেখে জহির বিচলিত কণ্ঠে শুধালো, কি হলো, কথা বলছিস না কেন? তুই একা একা ঢাকায় কি করছিস? জিন্নাত বারবার নিজের মুখ আড়াল করতে চাইছে, কান্না লুকাতে চাইছে। এর মাঝে রিকশাওয়ালা লোকটি বলে, উনি মনে হইতাছে আপনাদের পরিচিত লোক। জহির মাথা নাড়ায়। রিকশাওয়ালা যেন জানে বাঁচল, তড়িৎ গতিতে বলতে লাগলো, ভাই ভালো আছেন ভাই? আপনাদের পাইছি। আফা 3 ঘন্টা ধইরা আমার রিক্সায় ঘুইরা বেড়াইতেছে। এতখানি রইয়া হইয়া গেছে, নাম্বার খবর নাই। কই যাইব হেটাও কয় না। আমি যদি জিগাই তাহলে উত্তর দেয় না, হুদাই কান্দে। আমার ভাড়ার টাকাও দেয় নাই, কইতাছে ওনার কাছে কোনো টাকা নাই। এমন কইলে হইব কন ভাই? টাকা না থাকলে আমার রিক্সায় উঠছে কেন? আমরা দিন আনি দিন খাই, টাকা না পাইলে কি খামু? মুস্কানের চোখে পানি। সে তার ফুফুমণির দিকে তাকিয়ে মায়া ভরা কণ্ঠে বলে, কি হয়েছে ফুপিমণি? বলো না, তোমার ঠোঁটের গোড়ায় রক্ত কেন? জিন্নাত জোরপূর্বক হাসে। মুস্কানের গালে হাত রেখে বলে, কিছু না তো। কই কিছু হয়নি আমার। মুস্কান এবার ফুফিয়ে উঠল, নাক টানতে টানতে বলল, বললেই হলো, আমি স্পষ্ট দেখেছি তোমার গালে থাপ্পড়ের দাগ, ঠোঁটে রক্ত। জহির অবাক হয়ে জিন্নাতের দিকে তাকায়। রিকশালাকে টাকা দিয়ে বিদায় করে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কাঁদছিস কেন? এভাবে কে মেরেছে তোকে? এই শহরে তোর ভাইয়ের এত বড় বাড়ি থাকতে তুই কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? ভাইয়ের কথা শুনে চোখ উপচে আরো বেশি করে পানি পড়তে লাগলো জিন্নাতের। আর না পেরে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিল। জহির জন্য স্তব্ধ হয়ে গেল। তার আদরের বোনটার এত কষ্ট আছে, অথচ সে বড় ভাই হয়ে কিছুই জানে না। বোনের পিঠে হাত রেখে চোয়াল শক্ত করে বলে জহির, তোর স্বামী আর ছেলে কোথায়? ওই জানোয়ারগুলো কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? একবার বল শুধু, ওদেরকে ওদের বাড়িতে ফেলেই কুপিয়ে আসবো। জিন্নাত আবারও কাঁদে, করুণ সুরে বলে, না ভাইজান, ওরা কেউ আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজে চলে এসেছি। ওই অমানুষের সাথে আমি আর থাকতে পারবো না। আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন ভাইজান, খুব ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে কিছু খাইনি। এবার জহিরও কেঁদে দেয়। বোনের কষ্ট আর নিতে পারছে না। আদরের বোনটা এমন খিদে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ভাগ্যক্রমে আজ যদি তাদের সামনে না পড়তো তাহলে কি হতো ভাবতেই বুকে ব্যথা করছে জহিরের। সে আর দেরি না করে বোন আর মেয়েদের নিয়ে বাড়ির পথে রওনা দিল। যা করার পরে করবে। ছেলেকে আর্জেন্ট ফোন করে বাড়ি এনেছে জহির। রাগে মাথা জলজল করছে ওনার। চেহারা দেখে মনে হচ্ছে যে সামনে আসবে তাকে গুলি করে মেরে ফেলবে।
বাড়িতে এসে জিন্নাতের অবস্থা দেখে ফারিস নিজেও স্তব্ধ হয়ে গেল। তাজমহল আর মুস্কান মিলে জিন্নাতের মারের জায়গাগুলোতে মলম লাগাচ্ছে। ফারিস বিস্মিত হয়ে প্রশ্ন করল, ফুপিমনি আমাদের এখানে এই অবস্থা কেন? বলে দ্রুত গিয়ে জিন্নাতের পাশে বসল। তার ফুফুমনির মুখটা দুহাতে আগলে ধরে বলল, ফুপা কি তোমার গায়ে হাত তুলেছে? জিন্নাত কাঁদতে কাঁদতে মাথা দুলালো। ফারিসের চোখের কার্নিশ লাল হয়ে গেল মুহূর্তেই। গলার স্বর অত্যন্ত দৃঢ় করে বলল, কেন? জিন্নাত চোয়াল শক্ত করে বসল। আজ সব বলবে সে। মোকলেসের অত্যাচার সে আর নিতে পারছে না। ঘরের সকলে উৎসুক নিয়ে তাকিয়ে আছে জিন্নাতের কথা শোনার জন্য। জিন্নাত চোখের পানি মুছে ধীরে ধীরে বলতে লাগলো, বিয়ের পর থেকে মোকলেস আমাকে এক বিন্দু পরিমাণও শান্তি দেয়নি। সব সময় টাকা 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 করেছে। টাকা ছাড়া আর কিছুই বুঝে না লোকটা। বিয়েতে আব্বাজানের কাছ থেকে এত এত যৌতুক নিয়েও তার তৃপ্তি মেটেনি। আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে। আব্বাজান আর জাহিদের থেকে টাকা নিয়েছে। আমি টাকা আনতে না চাইলে আমার গায়ে হাত তুলেছে। রিশাদ হয়ে যাওয়ায় ওই জাহান্নাম থেকে বের হতে পারিনি আমি। মুখ থুবড়ে পড়ে ওই অমানুষটার সংসার করেই গেছি। কিন্তু যেই ছেলের জন্য এত কিছু, সেই ছেলে বড় হয়ে আমাকে বুঝলো না। তার বাবার দেখানো পথেই চলতে লাগলো। তার বাবার আশকারায় আর শাসনের অভাবে একটা লম্পটে পরিণত হলো। মদ, নেশাজাত দ্রব্য, নাইট ক্লাব, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা মাস্তি এসব করে জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে। মুস্কানকে না পাওয়ার জন্য প্রতিটা দিন আমার সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি করে। মুস্কানকে না পাওয়ার জন্য মানে? বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে ফারিস। মুস্কানের দিকে তাকালে সে মাথা নুয়ে ফেলে। জিন্নাত চোখের জল মুছে বলে, হ্যাঁ, রিশাদ মুস্কানকে অনেক আগে থেকে পছন্দ করে। তাকে বিয়ে করার জন্য আমাকে নানাভাবে ফোর্স করে। আব্বাজানকে রাজি করাতে বলে। মুস্কানকে পেলে নাকি সে সব ছেড়ে দিবে, একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেখানে আমার জীবনটাই ওরা কয়লা বানিয়ে দিয়েছে, সেখানে আমার ভাতিজির জীবনটা কি করবে এর ধারণা আমার আছে। আব্বাজান মুস্কানের সাথে তোর বিয়েটা হট করেই দিয়ে দেন। রিশাদ যখন জেনেছে তখন তোদের বিয়ে হয়ে গেছে। আর এর জন্য আমার নিজের পেটের ছেলে আমাকে দেখতে পারে না। তার সামনে মোকলেস আমাকে চুল ধরে পিটায়, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। উল্টো বলে আমি নাকি তার মা না। মা হলে নাকি নিজের ছেলের ইচ্ছের প্রাধান্য দিতাম। সে যা চায় তাই এনে দিতাম। অবশ্য সে তখন মাতাল ছিল, কিন্তু তাও ছেলের এমন আচরণ আমি সহ্য করতে পারি না। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে জিন্নাত। তাজমহল এক গ্লাস পানি এগিয়ে দিল জিন্নাতের দিকে। মুস্কান হেসকি তুলে তুলে কাঁদছে। তার জন্য তার ফুফুমণি কত কিছু সহ্য করছে। জহির নিজের চুল নিজে শক্ত করে টেনে ধরেছে। রাগে কি করবে বুঝতে পারছে না। জিন্নাত পানিটুকু খায়, খেয়ে গলা ভেজায়। ফারিসের চোখ রক্তলাল। হাত মুষ্টি বদ্ধ করে দাঁত কিরমিরিয়ে বলে, তারপর এভাবেই চলতে থাকে। রোজ রাতে মদ খেয়ে বাড়িতে এসে একটা কথাই বলে, তার মুস্কান লাগবে, মুস্কানকে এনে দিতে। যতদিন পর্যন্ত মুস্কান না আসবে ততদিন পর্যন্ত সে এভাবেই চলবে। কাল রাতে এমনই হলো। নেশায় বোধ হয়ে বাড়িতে এসে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আমাকে বলে, তুই মা না, তুই একটা স্বার্থপর মহিলা। তোর চোখে তোর ছেলের কষ্ট ধরা পড়ে না, মানুষেরটা পড়ে। তোকে আমি ঘেন্না করি। তোর মতো মা থাকার চেয়ে না থাকা ভালো। আমি আর সহ্য করতে পারিনি। রাগে জিদ্দে প্রথমবারের মতো ছেলেকে থাপ্পড় মারি। আর এটাই মেনে নিতে পারেনি ওর বাবা। ছেলেকে মারার অপরাধে মোকলেস আমাকেও কষিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় মারে। ওর এক এক থাপ্পড়ে আমার আত্মা বেরিয়ে আসার উপক্রম। মেয়ে রীতা ছাড়া আর একটা মানুষও এগিয়ে এসে মোকলেসের থেকে আমাকে ছুটানোর সাহস করেনি। আমি আর না পেরে কাঁদতে কাঁদতে এক পোশাকে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি। রাতটা ওদের ওখানে একজন পরিচিত মহিলার বাসায় কাটিয়ে ওনার বোরখা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি। আব্বাজানের কাছে যেতে পারিনি। আমার গায়ে আঘাতের দাগ দেখে কষ্ট পাবেন। তোদের বাসায় আসতে চাইনি, একেবারে নিরুদ্দেশ হয়ে যেতাম। কিন্তু রাস্তায় ভাইজানকে দেখে আর মনের কষ্ট ধরে রাখতে পারিনি। এখানে এসে তোকে দেখে তো আরও পারিনি। সব ভিতর থেকে বেরিয়ে গেছে। আমি আর ওই কারাগারে যেতে চাই না বাবা, তুই আমাকে বাঁচা। ওরা আমার খোঁজ নিয়ে কালই এখানে চলে আসবে। আমাকে ওদের থেকে রক্ষা কর। এসব বলে বলে অঝরে কাঁদছে জিন্নাত। ফারিস তার ফুফুমণির মাথাটা নিজের বুকে চেপে ধরল। চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। গলার রগ ফুলে ফেঁপে উঠেছে।
রুমের প্রতিটি মানুষ স্তব্ধ, চোখ দিয়ে পানি ঝরছে তাদেরও। জহির ছোট নিজের রুমে গেল। নিজের লাইসেন্স করা বন্দুকটা হাতে নিয়ে বের হতেই তাজমহল বাধা দিল। জহির ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, সামনে থেকে সরবে নাকি তোমাকে গুলি মেরে উড়িয়ে দেব? রাত হয়েছে অনেক, জিন্নাত ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। নিজের রুমে পায়চারি করতে করতে চেঁচাচ্ছেন জহির। ছেলের বোঝানোতে হালকা ঠান্ডা হলেও ঘরে এসে স্ত্রীর সামনে রাগে গড়গড় করছেন। আমার বোনের গায়ে হাত তুলে ওর ওই হাত আমি কেটে রেখে দেব। সকালটা হোক শুধু, ওদের বাপ বেটার কলিজা কেটে নদীতে ভাসিয়ে দেব। তাজমহল ঢুক গেলে স্বামী রেগে থাকলে তার সাথে কথা বলতে সাহস পান না তিনি, তবুও কোনো রকমে বলেন, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? একটু শান্ত হয়ে বসুন, বিশ্রাম নিন। বাইরে থেকে এসেছেন, নিশ্চয় ক্লান্ত। আর বলতে পারে না তাজমহল। স্বামীর তাকানোতে গলায় কথা আটকে যায়। চোখ লাল করে এমনভাবে তাকিয়েছে জহির যে তাজমহলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। শক্ত কণ্ঠে চেঁচালো জহির, শান্ত হতে বলছো তুমি আমায়? ওই অমানুষটা কিভাবে মেরেছে আমার বোনকে দেখোনি তুমি? ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত শান্ত হব না আমি। সারা রাত ঘুম আসবে না আমার। তাজমহল আর কোনো কথা না বললেন না, বলার সাহসী হলো না। স্বামী আর ছেলে আজ সমান তলে রেগে। কাল যে কি হবে ভয়ে এক কোণায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মুস্কান। পরনের শাড়ি এখনো খোলেনি, ফ্রেশ হওয়ার সময় হয়তো পায়নি। ফারিসের রাগান্বিত রূপ দেখে বারবার ঢোক গিলছে সে। সোফায় পা ছড়িয়ে বসে নিজের দিকে তাকিয়ে আছে ফারিস। মুস্কান দুরু দুরু বুক নিয়ে সেদিকে এগিয়ে গেল। কিছু বলার আগেই ফারিসের গম্ভীর স্বর শুনতে পেল, রিশাদ তোমায় উত্ত্যক্ত করতো? মুস্কান আঁতকে উঠল। কথা বলতে চাইছে তবে কিছু বলতে পারছে না। ফারিস মাথা তুলে তাকালো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। মুস্কান কাঁপল, অপরাধীর মতো মাথা নুয়ে ফেলল। ফারিসের গলার স্বর এবার আরো গম্ভীর হলো, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়? মুস্কান রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে। কম্পিত কণ্ঠে উত্তর দিল, ওই আর কি। ফারিস সাথে সাথে শটান হয়ে দাঁড়ালো। মুস্কানের দুগাল চেপে ধরে নিজের দিকে মুখ ফেরালো। আমার দিকে তাকানোর সাহস নেই? হালকা চোখ খুলে কোকিয়ে ওঠে মুস্কান। মুখের ওপর অজস্র শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। ফারিস জোর গলায় ধমকালো, আমায় বলনি কেন? ওই দিন রান্নাঘরে রিশাদই কিছু করেছিল তাই না? উত্তর দিচ্ছ না কেন? খবরদার চুপ করে থাকবে না। ফারিসের রাগান্বিত ধমকে ফুঁফিয়ে ওঠে মুস্কান। লম্বা শ্বাস ফেলে ফারিস, গলার স্বর নামায়, অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, এতটুকু, জাস্ট এতটুকু ভরসাও করো না তুমি আমায়? এমন একটা বিষয় আমার থেকে লুকিয়ে গেলে। ওয়াই মুস্কান, আমি কি এখনো তোমার বিশ্বস্ত পুরুষ হতে পারিনি? গাল বেয়ে টুপটাপ পানি পড়ে মুস্কানের। ভেজা কণ্ঠে বলে, তেমন কিছুই না। কেমন কিছুই না? ক্রোধ যেন মুহূর্তে মাথায় চড়ে গেল ফারিসের। বিকট শব্দে পায়ের কাছে থাকা টি টেবিলটাই লাথি মেরে ফেলে দিল। চিৎকার করে বলল, কেমন কিছুই না বলো? ওই বাস্টারদের সাহস কি করে হলো তোমার দিকে নজর দেওয়ার? হাউ ডেয়ার হি! ওর চোখ উপড়ে ফেলবো আমি। ইউ আর অনলি মাইন। আমি ছাড়া আর কারো অধিকার নেই তোমাকে পাওয়ার। তোমার মুগ্ধতায় শুধু আমি আটকাবো, অন্য কেউ না। ফারিসের ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূঢ় ব্যবহারে স্থির থাকতে পারল না মুস্কান। মনের মধ্যে যেমন ভালো লাগা কাজ করছে তেমন ভয়ও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কিছু বলতে যাবে, তার আগেই ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল ফারিস। মুস্কানও ফারিসকে ডাকতে ডাকতে তার পিছনে ছুটে গেল। শুনুন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ফারিসের বড় বড় কদমের সাথে মুস্কান দৌড়ে নাগাল পেল না। সুইমিং পুলে নেমেছে ফারিস। স্বচ্ছ পানিতে তার সাদা শার্টটাই যেন ভেসে। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলছে মুস্কান। ফারিসের পিছে ছুটে এসে ক্লান্ত সে। মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। খিটখিটিয়ে বলল, আপনি ভেতরে আমার উপর চেঁচামেচি করে এখানে এসে সুইমিং করছেন? ফারিস কোনো উত্তর দিল না। মুস্কান চেঁচালো, এই যে আপনাকে বলছি আমি, এটা কোনো সাঁতার কাটার সময় নয়। সিজন পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, জলদি উঠে আসুন। ফারিস মুস্কানের কোনো কথাই কানে তুলছে না, নিজের মতো সুইমিং করে যাচ্ছে। মুস্কান আর কিছুক্ষণ ডাকাডাকি করে চুপচাপ কিনারায় দাঁড়িয়ে রইল। পাক্কা 20 মিনিট পর ফারিস মুস্কানের দিকটা এসে তার দিকে হাত বাড়িয়ে দিল। মুস্কান ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি? টাওয়েলটা দাও।
পাশ থেকে টাওয়ালটা নিয়ে ফারিসের দিকে বাড়িয়ে দিতেই ফারিস টাওয়াল সহ মুস্কানের হাত ধরে টেনে তাকেও সুইমিং পুলে এনে ফেলল। সঙ্গে সঙ্গে মুস্কানের সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে গেল। ফারিস মুস্কানের কোমর ধরে তাকে শরীরের সাথে মিশিয়ে ডুব দিল পানির মাঝে। কয়েক সেকেন্ডের জন্য মুস্কানের শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। পানি থেকে মাথা ওঠালে মুস্কান ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফারিসকে কিছু বলতে যাবে, তার আগেই ফারিস আবার ডুব দিল। পরপর কয়েকটা ডুব দিয়ে উঠতেই মুস্কান ফারিসের গলা জাপটে ধরে শ্বাসের উপর শ্বাস ফেলতে ফেলতে বলল,